থেকে কোনো মতে বেরিয়ে এসেছে। জাঙ্কুক কিছু বলেনি, শুধু তাকিয়ে থেকেছে। তে জিমিনের সাথে তার রুমেই থাকে। এসে দেখলো জিমিন ঘুমিয়ে গেছে, তাই সে পাশে শুয়ে পড়ে। কম্বলের নিচে মুখ লুকিয়ে বুকে হাত রাখে। বুকটা এখনো ধুকপুক করছে। তার এমন লাগছে কেন? জাঙ্কুকের কাছে গেলে তার এমন দম বন্ধ লাগে কেন? হাজারো প্রজাপতি তলপেটে ডানা ঝাপটে উড়ে যাচ্ছে। উফ, এ কি অসহ্য রকম অনুভূতি। তে চোখ বন্ধ করে রাখে। ইস, জাঙ্কুক এমন করে তাকায় কেন? তে তো প্রতিবার ওই চোখ দুটোতেই ঘায়েল হয়। জাঙ্কুকের মাথা ব্যথা ভালো হলেও মনের ব্যথা শুরু হলো। মনে যে কি অসহ্যনীয় ব্যথা হচ্ছে তা একমাত্র সেই জানে। মাথায় তে ছাড়া আর কিছুই আসছে না। জাঙ্কুক চোখ বন্ধ করে নাক টেনে শ্বাস নেয়। কিছুক্ষণ আগেও তে নিজের গায়ের ঘাম দিয়ে রুমটা ভরিয়ে রেখেছিল। এখনো তার কিছুটা রেশ লেগে আছে। সে নিজের হাত দিয়ে তার গাল আর কপাল ছুঁয়ে দেয়। মুখে বিড়বিড় করে বলল, তে, তুমি কি জলোচ্ছ্বাস? তা না হলে তুমি কাছে আসলে আমার বুকে এমন উত্তাল ঢেউ কেন হয়? জাঙ্কুক ক্লান্ত থাকা অবস্থায় ঘুমাতে পারে না। তের নাম জপতে জপতে গভীর রাতে গিয়ে ঘুমায়। জিমিন ঘুমায়নি, ঘুমাবে কি করে? সুগা তো তাকে সেই সুখ দেয় না, সে দেয় যন্ত্রণা। জিমিন ভেবে পায় না সুগার কাছে মনটা এমন বিশ্রীভাবে কিভাবে দিয়ে দিল। এত এত ছেলে থাকতে বেছে বেছে এই সুগা কি কেন ভালোবাসতে হলো? এমনও না জিমিন আর কোনো প্রেমের প্রস্তাব পায়নি, সে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছে। কিন্তু তার অবুঝ মন সুগার ভালোবাসা পেতে চায়, অথচ সুগা নিরুত্তর। তাই নিজেকে বারবার কলা পাতার মতো বিছিয়ে দিতে লজ্জা করে। তবুও সুগা বোঝে না জিমিনের মনের কথা। জিমিনের ঠোঁট কেঁপে ওঠে, না পাওয়ার যন্ত্রণায় বুকটা জ্বলে পড়ে যায়। পাশেই তে ঘুমিয়ে আছে। তার কান্নার শব্দে যদি ঘুম ভেঙে যায়, সে আশঙ্কায় মুখে হাত চেপে ধরে। তখনই খেয়াল করে মোবাইলে মেসেজ এসেছে। জিমিন চেক করে দেখে সুগার মেসেজ। সে অবাক হয়, সুগা তাকে মেসেজ পাঠিয়েছে। অবিশ্বাস্য চোখে মেসেজটি দেখে। ঘুমিয়ে গিয়েছো জিমিন? মন কি ভালো হলো? ব্যাস, এতটুকু কথাতেই জিমিন কেঁদে দেয়। কেঁদে ভাসিয়ে দেয় বালিশের কভার। সুগার নাম্বারের উপর ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আপনি কথা না বললে আমার মন ভালো হবে কিভাবে? কেন বোঝেন না আপনি? জিমিনকে দ্বিতীয়বারের মতো আশ্চর্য করে সুগা তার মোবাইলে ফোন দিল। জিমিন উঠে দৌড়ে ব্যালকনিতে যায়। সুগার দেয়া ফোনটা কেটে নিজেই কল ব্যাক করে। সুগার মন বলছিল জিমিন রাতে কাঁদবে, মেয়েটার মন ভীষণ খারাপ থাকবে। অদ্ভুত হলেও তার ইচ্ছে করছে জিমিনের মন ভালো করে দিতে। সুগা জানে সে ফোন দিলেই জিমিনের মন ভালো হবে, কিন্তু তাও মেয়েটা কাঁদবে, সুখের কান্না। জিমিন ফোন কেটে নিজে ব্যাক করায় সুগা হাসে। কি হলো, ফোন কাটলি কেন? জিমিন জানে সুগার কাছে টাকা সীমিত। সুগাকে সত্যটা বলে বিব্রত করতে ইচ্ছে হলো না, তাই মিথ্যে করে বলল রিসিভ করতে গিয়ে কেটে গেছে। সুগা হাসে। জিমিনের মিথ্যে কথাটা সে খুব বুঝতে পেরেছে। এত কিছু বুঝেও কেন পাগলামি করো জিমিন? জিমিন চোখ বন্ধ করে বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। সুগা তার চালাকি বুঝে গেছে। তুমি খুব বুঝতার জিমিন, ইচ্ছেগুলোকে না হয় এখন একটু বুঝতার বানাও। ইচ্ছেগুলো আমার হলেও বুঝতার বানানোর দায়িত্ব তো আমার না, যার দায়িত্ব সে বানাবে। সুগা চোখ বন্ধ করে শুয়ে আছে, বুকটা জ্বলছে। এই মুহূর্তে তার ভয়ঙ্কর সব ইচ্ছে হচ্ছে, অথচ সে নিজেও জানে এসব ইচ্ছে কখনো পূরণ হবার নয়। জিমিনের কথায় উত্তর না দিয়ে সুগা বলল, কাঁদছিলে কেন? কাঁদছিলাম না তো। আমি জানি, ভুল জানেন। সুগা হাসে। জিমিনকে জানতে তার বেশি সময় লাগে না। ও আচ্ছা, ভুল জানি। আমি বোধহয় ভুলভাল আরো অনেক কিছুই জানি। জিমিন চোখ বন্ধ করে সুগার গলার স্বর শুনে। সুগার গলার স্বরেও জিমিনের প্রাণটা জুড়িয়ে যায়। কি জাদু আছে এই ছেলের মাঝে, কি জানেন? সুগা উপর হয়ে শোয়। আস্তে করে বলল, যা জানি তা যদি জাঙ্কুক জানতে পারে, তাহলে আবার তোমাদের বাসায় যাওয়া বন্ধ হয়ে যাবে। জিমিনের শ্বাস আটকে আসে। তার তীব্র অনুভূতি সুগা বুঝে গেছে। আর না বোঝার কি আছে? সুগা তো ছোট না, পূর্ণবয়স্ক যুবক। সে থেমে থেমে বলল, ভাইয়াকে জানাবো না? ফোনের অপর প্রান্ত থেকে সুগা খিলখিল করে হেসে ওঠে। জিমিন আশ্চর্য হয়ে বলল, আশ্চর্য? আপনি হাসছেন কেন? তুমি জাঙ্কুককে এখনো চিনতেই পারোনি। তোমার সাথে আমি কানেক্টেড হলে সবার আগে জাঙ্কুক বুঝে যাবে। হি ইজ টু মাচ ইন্টেলিজেন্ট। সুগা কি তাহলে জাঙ্কুকের ভয়ে তার ডাকে সাড়া দিচ্ছে না? জিমিন যেন আশার আলো দেখতে পেল। কাতর গলায় বলল, আমি ভাইয়াকে কিচ্ছু জানাবো না। এখন যেভাবে চলছে পরবর্তীতেও এভাবেই চলবে। ভাইয়া মোটেই টের পাবে না।
জিমিনের গলার কাতরতা সুগার মন ছুঁয়ে যায়। কি আকুলতা মেয়েটার প্রেম সাগরে ঝাঁপ দেওয়ার, কিন্তু সুগা ঝাঁপ দেয় না। চোখ বন্ধ করে বলল, পাগলামি করো না জিমিন। জিমিন বুঝলো সে ব্যর্থ, কান্নায় গলা বুঝে আসছে। ধরা গলায় বলল, আপনি এমন কেন? আমাকে একটুও বুঝলেন না? সুগা চুপ করে অপর প্রান্তের মানুষটার কান্নায় চাপা শব্দ শুনে। কিছুক্ষণ পরে মিহি গলায় ডাকে, জিমিন। জিমিন সাড়া দেয় না, তাই সে আবার ডাকে, এই জিমিন। জিমিনের শ্বাস ঘন হয়। সুগার মুখে জিমিন ডাকটা তার কলিজা ছুঁয়ে যায়। এভাবে ডাকে কেন ছেলেটা? জিমিনের উত্তর না পেয়ে সুগা আবারও বলল, জিমিন। হো, কথা বলবে না? বলছি তো, চুপ করে আছো। ফোন রেখে দিই? না না, ফোন রাখবেন না। কান্না থামাও, কান্নাকাটি আমার একদমই ভালো লাগে না। আপনি আমার হয়ে যাচ্ছেন না কেন? সুগা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কান থেকে ফোনটা নামিয়ে বালিশে নাক গুজে ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নেয়। পুরো ঠোঁটগুলো কাঁপে। তার মনের কষ্ট বলার মতো কেউ নেই। এই যে বুকটা পড়ছে, এই পুরার গন্ধ শুকে ক্ষতস্থানে যত্ন নেওয়ার কেউ নেই। সেই দুনিয়াতে কেন এত একা? জিমিনকে নিয়ে সুগার ভয়ঙ্কর সব ইচ্ছে হচ্ছে। জিমিনের কথার তালে নিজের গা ভাসাতে মন চাইছে, কিন্তু সে ভাসাবে না। কাউকে দুঃখী বানানোর কোনো ইচ্ছা তার নেই। আন্নার নিজের সাথে কাউকে জড়ানোর ইচ্ছা আছে। কিছুদিন ধরে বেগমের চলাফেরা সবার চোখে পড়ছে। রোজ সকালে সবার সাথে নাস্তা করে, সাহেব সেজে অফিসে যায়, আবার সন্ধ্যা নাগাদ ফিরে আসে। এই সব কাজ সবাইকে অবাক করে দিচ্ছে। আগে অফিস শেষ করে গভীর রাতে বাসায় আসতো। মাঝে মধ্যে ওর বাসায় থাকার কথাও শোনা যেত, কিন্তু আজকাল সে বেশ ভালো ছেলে হয়ে গেছে। বেগমের বাবা জেহব আর তার মা লিসা ছেলের পরিবর্তনের ব্যাপারে বেশ খুশি। ইয়েজি জেহবকে বলল, বলেছিলাম না আমার নাতি লাখে একটা, তুই খালি খালি আমার নাতিটারে সন্দেহ করস। জেহব কথা বলে না। বেগমের হঠাৎ এত ভালো হয়ে যাওয়াটা হজম হচ্ছে না তার। বেগমের এই ভালো ছেলে হওয়ার পিছনের কারণটা হলো তেকে একটু দেখতে সে তার এতদিনের অভ্যাস বদলে ফেলেছে। তের চোখে ভালো ছেলে শাস্তেই তো এই নতুন বেশে এসেছে সে। এই যে এখনো ডাইনিং এর অপর দিকে জিমিনের পাশে বসা তেকেই দেখছে। তে চুপচাপ খাবার খাচ্ছে। কত মেয়ের সাথে বেগমের ওঠা বসা, কত মেয়েকে কাছ থেকে দেখেছে, কিন্তু এমন উচাটন তো লাগেনি যেমনটা এই 17 বছর বয়সী তেকে দেখে লাগছে। দেখলে কেবল দেখতেই ইচ্ছে করছে। ন্যান্সির সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। বেগম তেকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারছে না, তাই তো ন্যান্সির সাথে অকারণে ঝগড়া হচ্ছে। বেগম মাথা তুলে আবার তেকে দেখে। এত পিচ্ছি একটা মেয়ের মাঝে এত আকর্ষণ। বেগম তার আর তের বয়স নিয়ে ভাবে। তার বয়স 30 আর তের বয়স কেবল 17। খুব বেশি গ্যাপ? না না, বেগম এসব মানিয়ে নিতে পারবে। যে কোনো মূল্যেই হোক তেকে তার চাই। তে মাথা নিচু করে বুঝতে পারে একজোড়া চোখ তাকে পর্যবেক্ষণ করছে। তার ভালো লাগে না। মাথার ঘুমটা আরেকটু টেনে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে। এর মধ্যে জাঙ্কুক গলায় টাওয়াল ঝুলিয়ে হেলে দুলে ডাইনিং এ আসে। খালি চেয়ার টেনে বসে পড়ে। চোখ মেলে সবাইকে পর্যবেক্ষণ করে শেষমেশ তের উপরে গিয়ে চোখ থামে। রুটির প্লেটটা কাছে নিতে নিতে তেকেই দেখে। জাঙ্কুক মনে মনে ভাবে, এই পিচ্চি সারাটা রাত তাকে ঘুমাতে দেয়নি। জাঙ্কুক মুচকে হেসে নাস্তা শুরু করে, আর চোখে বারবার তেকে দেখে। তের বুক ভার হয়ে আসে। মুখে খাবার চিবুচ্ছে ঠিক, কিন্তু তা গিলতে পারছে না। এতক্ষণ বেগমের চোখের দৃষ্টি অসহ্য লাগলেও এখন জাঙ্কুকের চোখের দৃষ্টি অসহ্য লাগছে না, বরং মনটা ফুরফুর হয়ে যাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় সে। জাঙ্কুক তের দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখে বাম হাত দিয়ে মাথা চুলকে নেয়। তে কি জানে না ছেলেদের সামনে এভাবে জিভ দিয়ে ঠোঁট ভেজাতে নেই? এতে অমঙ্গল হয়, ঘোর অমঙ্গল। জাঙ্কুকের মনের ভাবনায় সে নিজেই হাসে। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তাকেই দেখছিল। তে তাকাতেই এক ভ্রু উঁচু করে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? জাঙ্কুকের কাজেতে লজ্জায় হতভম্ব হয়ে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলে। এই ছেলে এমন কেন? তাকে সবকিছুতেই লজ্জা দিতে চায়। জাঙ্কুকের লজ্জা মাখা মুখটার দিকে তাকিয়ে হাসে। এত লজ্জা পেতে হবে কেন? এ তো আস্ত এক লজ্জাবতী। নাস্তা শেষে তে জিমিনের রুমে গেলে পিছনে কারো শব্দ শুনে তে ভাবে জিমিন এসেছে, তাই পেছনে না ফিরেই বলে, আপু। বেগম তের সামনে গিয়ে দাঁড়ায়। এই মেয়ে তার সামনেই আসে না, কিন্তু তাকে যে চুম্বকের মতো টানে, তাই তো বাহানা খুঁজে এখানে আসা। বেগমকে দেখে তে ভয় পায়, মাথায় ঘোমটা দিয়ে তাকায়। বেগম তার মুখের দিকে তাকিয়ে বলল, জিমিন কই? দাদুর রুমে গিয়েছে। আচ্ছা,
তোমার খবর কি? ভালো। বাসায় থাকো দেখাই তো যায় না। আমাকে কি ভাই বলে মনে হয় না নাকি? না না, তা কেন? ব্যাপারটা তেমন না। তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? সাথে সাথেই বলল, না। চাইলে যেতে পারো। যাবে? না, আমি কোথাও যাব না। বেগম আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বুকে হাত দিয়ে শ্বাস ফেলে। এই ছেলে কি তাকে পছন্দ করে? চোখের ভাষা আর কথার ভঙ্গিমায় তো তাই প্রকাশ পেল। বেগমের চোখের দৃষ্টিতে লোলুপ একটা ভাব দেখেছে, যেটা তার গা ঘিন ঘিন করতে বাধ্য করেছে। জিন জাংকুককে বলল জিমিন আর তেকে নিয়ে আশেপাশে ঘুরে আসতে। এসেছে এতদিন হয়ে গেছে, কিন্তু বাইরে যাওয়াই হয় না। জাংকুক প্রস্তাবটা স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করলো। মনে ভয় ভয় মিশ্রিত লজ্জা নিয়ে রেডি হলো। বেগম যেতে বলেছে তার মোটেই যেতে ইচ্ছে করেনি, কিন্তু জাংকুকের সাথে যেতে ইচ্ছে করছে। জিমিন রেডি হয়ে আসলে তিনজন বেরিয়ে পড়ে। সামনে মেইন রোড। জিমিন হাতের পার্সটা হাতে নিয়ে রাস্তা পার হয়ে যায়। জাংকুকও মাঝপথে চলে গেছে, কিন্তু তার ঢাকায় প্রথম আসা। কখনো এত বড় রাস্তা সে পারাপার হয়নি। সবার মতো সে যেতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে পড়ে। জাংকুক পেছনে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে। সে আবার পেছনে ফিরে তার কাছে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার ম্যাডাম? ফুল স্টপ হলেন যে? জাংকুকের দিকে তাকায় আর উপলব্ধি করে তার সামনে ভয়ঙ্কর সুন্দর এক পুরুষ। ভয় লাগছে। জাংকুক হাসে। এর চোখে কেমন কোমল ভাব। সে তার হাতটা তের দিকে বাড়িয়ে দেয়। হাত ধরে আসো। কাঁপা কাঁপা হাতে জাংকুকের হাতটা ধরে। নরম ছোট্ট হাতটা জাংকুক পরম যত্নে বলিষ্ঠ হাতের মুঠো নিয়ে রাস্তা পার হয়। বুক কাঁপছে। জাংকুকের স্পর্শ পেয়ে কিনা অন্যরকম অনুভূতি হচ্ছে। এই অনুভূতির সাথে তার এই প্রথম পরিচয়, আর পরিচয় করাচ্ছে স্বয়ং জাংকুক। রাস্তার এই পাশে আসতেই জিমিনকে আর পাওয়া গেল না। জাংকুক জিমিনকে ফোন করতেই জিমিন জানালো তার ফ্রেন্ডকে পেয়ে একটু অন্য পাশে গিয়েছে। জিমিন তাদের সাথে নেই বিধায় জাংকুক তার হাতটা আর ছাড়ে না। হাত ধরেই হাঁটে। দুজনের হাতের উত্তাপ দুজনেই টের পাচ্ছে। জাংকুক তের দিকে তাকায়। তার কাঁধে পড়ে। একটু ছোট খাটো, কিন্তু সমস্যা নেই, জাংকুক মানিয়ে নেবে। জাংকুক পাশেই ফুচকার দোকান দেখতে পেয়ে তেকে নিয়ে সেখানে যায়। লজ্জায় নাক ঠোঁট কেমন মৃদু মৃদু কাঁপছে। জাংকুক থেকে আরেকটু লজ্জা দিতে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? জাংকুকের কথাতে আরো লজ্জা পেল, কিন্তু প্রতিবাদী গলায় বলল, না না, আমি লজ্জা পাচ্ছি না। ও আচ্ছা, তাই নাকি? কথাটা বলেই জাংকুকের হাতটা আরো সুন্দর করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাচ্ছি না তো। তাহলে তোমার ঠোঁট কাঁপছে কেন? হাত দিয়ে ঠোঁট চেপে ধরে। জাংকুক এত কিছু খেয়াল করে। বুকের কাঁপন বাড়ে। এই প্রথম নিজে থেকে জাংকুকের হাত চেপে ধরে। জাংকুক মুচকি হেসে বলল, আমার হাত একবার ধরলে আর ছাড়া যাবে না কিন্তু। হাতে কি সুপার গ্লু আছে নাকি? তার চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। মানে? জাংকুকের প্রশ্নের উত্তর না দিয়ে গাল টেনে মৃদু স্বরে বলল, বাচ্চা একটা। লজ্জায় মাথা নিচু করে। তারপর হাঁটা অবস্থায় আবার জাংকুকের দিকে তাকায়। ইস, ছেলেটা এত সুন্দর কেন? মাথা উঁচু করে জাংকুককে দেখতে দেখতে ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। জাংকুক পড়তে দেয় না, ঠিক সামনে নেয় তেকে। তারপর থেকে সামনে দাঁড় করিয়ে বলল, আমি তো বাড়িতেই যাচ্ছি, আমাকে বাড়িতে গিয়ে না হয় দেখো, নাকি এখনই দেখার তৃষ্ণা পেয়েছে। লজ্জায় পারে না গাড়ির নিচে চলে যায়। এই ছেলে এত লজ্জা দিতে জানে? একটু দেখেছি তো, আর তাতেই এত লজ্জা দিচ্ছে। সে ছোট মানুষ বলেই এত কথা বলার সাহস পাচ্ছে, আবার থেকে বাচ্চাও বলা হচ্ছে। তাহলে বাচ্চার হাত এমন আঁকড়ে ধরে আছে কেন? জাংকুকের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়। জাংকুক ভাবলেশহীন ভাবে বললে না সুপার গ্লু একদম সেট হয়ে গেছে। ছাড়ুন, তোমার হাতটা এত নরম কেন বলো তো? একদম তুলোর মতো, বাচ্চাদের মতো। আমি মোটেই বাচ্চা না। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? যা আছে সব দেখতে পাচ্ছি। মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ে। ছি, মুখের ভঙ্গিমা দেখে জাংকুক হাসে। এভাবে লজ্জা মাখা মুখ দেখার জন্য হলেও এমন একটা পিচ্চিকে তার চাই, খুব করে চাই।